মন্ত্রিসভায় বগুড়া কর্তৃপক্ষ আইনের চূড়ান্ত অনুমোদন, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সহজীকরণ সহ সরকারের নানা উদ্যোগ। রাষ্ট্রপতি পদত্যাগে সাংবিধানিক কোনো বাধা নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের। গণভোট অকার্যকর হলে নির্বাচনও অবৈধ হবে বললেন জামায়াত আমির। সরকারের বিরুদ্ধে দেশকে সংঘাতে ঠেলার অভিযোগ গোলাম পরোয়ারের। এবং 24 জুলাইয়ের এদিন দেশ জুড়ে চিরুনি অভিযানে গ্রেপ্তার হাজারো বিক্ষোভকারী। রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার প্রবেশদ্বার সাভার আশুলিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে আজকের মন্ত্রিসভা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন। তিনি জানান, মন্ত্রিপরিষদের সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ব্যবসা সহজীকরণ, আইনগত সুরক্ষা নিশ্চিত এবং লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সরকার নিজেই বিনিয়োগকারীদের সহযোগিতা হিসেবে কাজ করবে। বৃহস্পতিবার সকালে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এসব কথা বলেন সরকার প্রধান। জানান, অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হচ্ছে তার সরকারকে। আরো জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। এলডিসি উত্তরণ পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে ঢাকার চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ শীর্ষক সেমিনার আয়োজন করে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যেখানে আমন্ত্রিত ছিলেন দেশি বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও উন্নয়ন সহযোগীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা তুলে ধরেন তিনি। বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হতে বিদেশিদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। Our vision is to build a rules-based, globally connected, private sector-driven economy. Our election manifesto provides a clear roadmap for economic transformation. We invite you not only to invest in Bangladesh, but also to become partner in delivering that vision. We are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সুদৃঢ় ন্যায় ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চায় তার সরকার। Their message was clear. Bangladesh needs stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market, and better infrastructure, of course. We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution. ভ্যাট ট্যাক্স প্রদান প্রক্রিয়া সহজীকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। Simplifying tax and VAT administration and making it easier to repatriate profits. We are also developing a stronger capital market, encouraging startups, reducing unnecessary regulation, cutting red tape. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs, and shape Bangladesh. Let us become partners in building a prosperous and globally connected Bangladesh. মূল সম্মেলনের আগে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন সরকার প্রধান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সারা দেশে। তার পদত্যাগ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকার কিছু জানে না এবং সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল 2 দিনে দেশের অন্যতম আলোচিত ইস্যু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রাষ্ট্রপ্রধানের পদ ছাড়া নিয়ে। এ বিষয়ে সচিবালয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুকে গুঞ্জনের মধ্যেই রাখতে চাইলেন তিনি। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না, সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। তবে রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান তাহলে সাংবিধানিকভাবে সে সুযোগ রয়েছে। এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। গণঅভ্যুত্থানের পর থেকে রাষ্ট্রপতির অপসারণের দাবি তোলেন আন্দোলনকারীরা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। যে সরকার আওয়ামী লীগের সময়কার রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, সে সরকার দেশ পরিবর্তন করবে কিভাবে? এমন মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের ফৌজদারি মোড়ে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে তিনি মন্তব্য করেন। এ সময় পদত্যাগের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানান তিনি। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। এবং গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। গণভোট অকার্যকর হলে নির্বাচন অবৈধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাই দেশের মানুষের মুক্তির পয়গাম নিয়ে এসেছিল। জুলাই ছিল একটি ঘূর্ণিঝড় যা ফ্যাসিবাদকে তছনছ করে দেয় বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে এক জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। এ বিষয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার দাবিতে রাজধানীর মিরপুরে জনসভা আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আমাদের যে যাদের শহীদ করছে, আমার বাবা সহ হাজারো যাদেরকে শহীদ করছে, তাদের হত্যার বিচারটা অন্তত করুন। এতে অংশ নিয়ে জামায়াত নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে ফ্যাসিবাদী কায়দায় কর্তৃত্ববাদী শাসন দলীয়করণ করা সম্ভব হবে না বলে তা নিয়ে টালবাহানা চলছে। জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে ক্ষমতাসীন এখন জনগণকে বোকা মনে করছে। যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হবে। এই গণভোটের পক্ষে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও হা ভোটে ভোট দেওয়ার জন্য বলেছিলেন, তার দল বলেছিল, এবং এখন তারা বলতেছেন যে এটা সংবিধানে নাই, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা ওটা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, গণভোট বৈধ না হলে সংসদ নির্বাচনও অবৈধ। যদি গণভোট হারাম হয় তাইলে সংসদ নির্বাচনও হারাম।
আর সংসদ নির্বাচন হারানো হলে এখন দেশে কোনো সরকার নাই। আগে যারা ছিল এরা পালিয়ে গেছে, আর এখন যারা আছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী বৈধ নন, তাহলে দেশটার কি হবে? জুলাই এদেশের মানুষের মুক্তির বার্তা নিয়ে এসেছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। জুলাই এসেছিল এই দেশের জনগণকে খুন, গুম, হত্যা, দর্শন এবং আয়নাগর থেকে মুক্তি দেওয়ার জন্য। জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যেই ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে। এ সময় দেশের গ্যাস সংকটের কথাও তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। গ্যাসের এই সংকট বিশেষ করে শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশ সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সরকার ইচ্ছে করেই দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার বিকালে জুলাই জাতীয় সনদ এবং গণভোট জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। আপনি হাসিনাকে সামলাবেন, দিল্লিকে সামলাবেন, না 11 দল জনগণকে সামলাবেন, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সংগ্রামের সবকটা দরজা খুলবেন না, ভূখণ্ডের অখণ্ডতার সাথে রক্ত দিয়ে জুলাই সনদকে আপনি গণভোটের রায় আপনি বাস্তবায়ন করেন। জুলাই বিপ্লবের পর 3 ছাত্রনেতার সরকারে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ও প্রকৌশলী ডক্টর মাহমুদুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনইএবি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রকৌশলীদের স্মরণে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। জুলাই বিপ্লবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিপ্লব কখনোই ব্যর্থ হয় না। বিপ্লবের পরে এই অভ্যুত্থানের দর্শন লেখা প্রয়োজন ছিল। জুলাই শহীদদের ভুলিয়ে দেবে এই সাধ্যকার, এই বিশ্বাস আমার আছে তোমাদের উপরে। ফ্যাসিবাদের দোসররা আজকে যে স্পর্ধা দেখাচ্ছে এটা কি করে পারলো? বিপ্লবীদের ভুলের জন্য পারলো। এবং প্রথম ভুলটা কি ছিল? প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়াটা প্রথম ভুল ছিল। বিপ্লবের কতগুলো নিয়ম আছে। বিপ্লবীরা যখন বিপ্লব করে, হয় সকলে মিলে সরকারে যাবে, তারা সরকার গঠন করবে। বাংলাদেশে চিকিৎসা ব্যয়কেই দারিদ্রতার অন্যতম কারণ বললেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। তিনি বলেন, গ্রামাঞ্চলে ৭৮% মানুষের বসবাস থাকলেও চিকিৎসকদের সিংহভাগই থাকেন শহরে, যা কাম্য হতে পারে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের চেষ্টা করছে। সবচেয়ে ভালো অর্জন স্বাধীনতা, সেইটার ঘোষণার সাথে যে মানুষটির নাম জড়িত, সেই মানুষটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। এর চেয়ে ভালো কিছু একটা দেশের বা জাতির জন্য হতে পারে না। কাজে আজকের যে প্রজন্ম, অনেক কিছু ইতিহাস শেখানোর চেষ্টা হয়েছে বিগত 19 বৎসরে, কিন্তু ইতিহাস তার নিজস্ব ধারায় এগিয়ে গিয়েছে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। এই পরিস্থিতি হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার CEC-কে চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত সংশ্লিষ্টদের পৃথক চিঠি পাঠানো হয়েছে। এর আগে শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়, সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এমআর আসাদের রিপোর্ট। সাতক্ষীরা 4 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নারী সংশ্লিষ্ট বিতর্কের জেরে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করেছে তার দল। এ বিষয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যে চিঠি দিয়েছে দলটি। গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকছে কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। কোন দল যদি তার
কোনো মেম্বারকে যদি উনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যে দলের থেকে উনি নমিনেশন হলেন সেই দল যদি তাকে বহিষ্কার করে তাহলে দলের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। বলেন, নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার এখতিয়ার আইনে নেই। সংবিধান অনুযায়ী স্পিকারের সংসদ থেকে চিঠি পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের কথাও জানান তিনি। কনস্টিটিউশনের 66 সাব ক্লজ সাব আর্টিকেল 4-এ বলা আছে যে কোনো ব্যক্তি 70 সংক্রান্ত আর্টিকেল 70 সংক্রান্ত যদি কোনো ডিসপিউট থাকে অথবা কোনো অযোগ্যতা সংক্রান্ত কোনো যদি ডিসপিউট বা বিরোধ সৃষ্টি হয় তাহলে পার্লামেন্ট মিনস স্পিকার সেটা নির্বাচন কমিশনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করবে। নির্বাচন কমিশন তখন শুনানি দিতে পারে, যথাযথ তদন্তপূর্বক সিদ্ধান্ত দিবে এবং এই সিদ্ধান্তটা আইন অনুযায়ী ফাইনাল হয়ে যাবে। এদিকে রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে ইসি নির্বাচনের ব্যবস্থা করবে বলেও জানান কমিশনার মাসুদ। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সাতক্ষীরা 4 শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগকে কেন্দ্র করে শ্যামনগরে আজও ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকালে পৃথক দুটি কর্মসূচিতে তার পদত্যাগ ও সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়। একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত ও জনজীবনে নৈতিকতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ ধরনের অভিযোগ এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। দাবি করছে ওনার মতো নৈতিক পদস্খলিত ব্যক্তি যিনি চরিত্রহীন হিসেবে ইতিমধ্যে সারা দেশের মানুষের কাছে পরিচিত, উনি যেন ওনার এই অপবিত্র দেহটাকে মুখ টানিয়ে উনি সংসদে যেতে না পারেন। যে এই ধরনের লুচ্চলোক থাকবে, এদিকে টান দেবে ওদিকে টান দেবে, এরকম লোক আমরা চাচ্ছি না। শুধু দল থেকে বহিষ্কার নয়, ওনাকে ওনার দলের পক্ষ থেকে যেন ওনার এমপি পদ স্থগিত করা হয়। সৎ মানুষের শাসন চাই, সেই হিসেবে আমরা এখন আর এই ধর্ষক নজরুলের এমপিগিরি চাই না। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই 2024। 19 জুলাই থেকে টানা 5ম দিনের মতো অব্যাহত থাকে কারফিউ। দেশ জুড়ে চিরুনি অভিযান ও হাজারো গ্রেফতার। বাড়তে থাকে মৃতের সংখ্যা। সব মিলিয়ে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেই পার হয় এদিন। 5 দিন পর আংশিক চালু হয় ইন্টারনেট। ফিরিয়ে দেওয়া হয় নিখোঁজ 2 সমন্বয়ককে। নাজমুল ইসলামের প্রতিবেদন। টানা 5 দিনের কারফিউর মধ্যেই 24 জুলাই রাজধানী সহ বিভিন্ন এলাকায় কয়েক ঘন্টার জন্য সান্ধ্য আইন শিথিল করা হয়। খুলে দেওয়া হয় সরকারি অফিস, ব্যাংক ও শিল্প কারখানা। দূরপাল্লার বাস ও সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হলেও নগর জুড়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কঠোর টহলে ছিল থমথমে পরিবেশ। চলতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। সারা দেশে গ্রেপ্তার হয় প্রায় 1,500। 8 দিনে গ্রেপ্তারের সংখ্যা ছাড়ায় 4,500। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ দাবি করেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিতে আমরা সেটাই করি। 5 দিন পর রাতে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু করা হয়, তবে মোবাইল ইন্টারনেট বন্ধই রাখা হয়। নিখোঁজের 5 দিন পর ফিরে আসে আন্দোলনের 2 সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও আবু বাকের মজুমদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাত স্থানে ফেলে রেখে যাওয়া হয় তাদের। সাধারণ শিক্ষার্থীদের যে কোনো দাবি আন্দোলন। সংঘর্ষে আহত চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু হয় এই দিন। এর মধ্য দিয়ে 24 জুলাই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ায় 201 জনেই। পরিচয় শনাক্ত না হওয়ায় 8 মরদেহ বেয়ারিশ হিসেবে দাফন করা হয়। একই দিনে নিহতদের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন প্রথম বৈঠক করে ও জনগণের কাছে তথ্য আহ্বানের সিদ্ধান্ত নেয়। এদিকে কারফিউ প্রত্যাহার ও পূর্ণাঙ্গ ইন্টারনেট চালু সহ 4 দফা দাবিতে আলটিমেটাম বহাল রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। আর নতুন কর্মসূচি ঘোষণা করেন আরেক অংশ। সেনাপ্রধান জানান, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে সংকটের প্রভাবে স্থগিত হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও 31 জুলাই পর্যন্ত পিএসসির সব পরীক্ষা। মোহনা সংবাদ, ঢাকা।
চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এক দফার গণ অভ্যুত্থানের রূপ নেয়ার সেই উত্তাল দিনে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার প্রবেশদ্বার সাভার আশুলিয়া অঞ্চল। এতে শহীদ হন এলাকার ৬৮ জন গণতন্ত্রকামী মানুষ। পুলিশের সাজোয়া যান থেকে ছুড়ে ফেলা শহীদ ইয়ামিনকে। ঘটনার ২ বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের হাহাকার আর দেয়ালের গ্রাফিতিগুলো আজও মনে করিয়ে দেয় সেই মহাকাব্যিক আত্মত্যাগ। লাইজু আহমেদ চৌধুরীর সহায়তায় বাকিটা জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলন একসময় রূপ নেয় এক দফার গণ অভ্যুত্থানে। এতে রাজধানীর অনেক জায়গার মতো রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকার প্রবেশদ্বার সাভার আশুলিয়া অঞ্চল। সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে নিহত হন শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন। গুলিতে গুরুতর আহত ইয়ামিনকে পুলিশের সাজোয়া যান থেকে আবর্জনার মতো রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। সেই নির্মমতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশের সেই টেনে হিচড়ে ফেলা ইয়ামিনের দেহ আজও মানুষের শরীরের রক্ত হিম করে তোলে। পুলিশের এপিসির থেকে চারদিকে গুলি করতে করতে সামনের দিকে আগায় আসছে। দৌড়ে সেই এপিসির উপরে উঠে যেয়ে ঢাকনাটা বন্ধ করতে যায়। তখন এক ঘাতক পুলিশ এপিসি থেকে নেমে এসে শটগান দিয়ে ক্লোজ ডিস্টেন্সে গুলি করে। তখনই সে এপিসির ছাদের উপরে লুটাই পড়ে। এই ঘটনার জেরে ফুঁসে ওঠে সাভার আশুলিয়াবাসী। টানা আন্দোলনে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো শিল্পাঞ্চল। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নির্বিচার গুলিতে সাভারের পাকিজা মোড়, রেডিও কলোনি ও ঢাকা আরিচা মহাসড়কে দফায় দফায় সংঘর্ষে হতাহত হয় বেশ কয়েকজন। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সাভার আশুলিয়া এলাকায় সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়। ওই দিন নির্বিচারে গুলি চালিয়ে ৬৮ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়। একই দিনে আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর ৬ মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। রক্তাক্ত জুলাইয়ে ২ বছর পেরিয়ে গেলেও সাভারের দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতি আর শহীদ পরিবারের হাহাকার বারবার মনে করিয়ে দেয় সেই মহাকাব্যিক আত্মত্যাগের গল্প। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যাতে তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং যারা পঙ্গু রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। যারা নিহত হয়েছে তাদের জন্য সরকারের কাছে একটাই নিবেদন, তাদের জন্য একটা সুস্থ একটা বিচারের আওতায় আনা হয় যারা এই দোষীরা আছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের মা, মেয়ে ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় বাবাসহ আহত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় সৌদি আরবের রিয়াদ মক্কা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মা তানিয়া তাহমিনা রিনার বাড়ি ফরিদপুরের আটঘর ইউনিয়নে, আর আহত বাবা শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। এলএনজি সরবরাহে যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীতে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এর প্রভাবে ঢাকার রাস্তায় কমেছে গণপরিবহনের সংখ্যা। সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। স্টেশন এলাকার প্রধান সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এদিকে বাসাবাড়িতেও গ্যাস নেই বললেই চলে। ফলে সংকট দেখা দিয়েছে পুরো রাজধানী জুড়েই। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যে চাকা না ঘুরলে থেমে যায় মানুষের নিত্যদিনের চাওয়া পাওয়ার সমীকরণ, সে চাকাই থমকে গেছে গ্যাস সংকটে। গ্যাসের জন্য তাদের অপেক্ষার প্রহর যেন শেষই হয় না, তাই তো কণ্ঠে এমন ক্ষোভ। চাকা ঘুরতেছে না গ্যাসের জন্য, আমরা ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে গ্যাস লইতে পারি না। ৪ ঘন্টা সিরিয়ালে থাকলো গ্যাস হয় কত ১০০-১২০। গ্যাস সংকটে জেরবার চালক আব্দুল সালাম। ভোর ৪টায় এসেছেন কিন্তু বেলা 12:30টায়ও পাননি কাঙ্ক্ষিত গ্যাস। এদিকে মালিকের তাড়া। উভয় সংকটে থাকা এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। 4:30 বাজে আইছি, বাসায় নামাজ পড়ে আইছি, আমরা কয়েকজন ওই যে হুজুরের আইছি হে টেকনিক্যাল দিয়ে আরম্ভ করছি। এই পর্যন্ত রুটি কলা মলা আমি যাবি খাইতে খাইতে এই পর্যন্ত আইছি। ২-৩ দিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনের চেনা দৃশ্য এটি। এর প্রভাবে একদিকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে কমে যাচ্ছে আয়। আসলে এভাবে জনদুর্ভোগ কতদিন চলবে? আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই। আবার এই গ্যাসের লেগে রাস্তাঘাটে জাম লাগে, তারপরে রাস্তাঘাটে সার্জনে মনে করে রাখলে মামলা করে দেয়। এখন বাজে 12টা, আমি এখন গ্যাস পাওয়ার কোনো খবর নেই, কখন টিপ মারুম আর কখন বাসা যাবো। এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে হয় সিএনজি স্টেশনের কর্মচারীদেরও। যদি সমস্যা থাকে তারা ডিক্লেয়ার করুক যে এই সমস্যার জন্য হচ্ছে, আপনারা সাময়িক বন্ধ রাখেন, আমরা কিছুদিন তো ঠিক করবো, কিন্তু তারা তো কোনো কিছু আমাদের বলতে পারতেছে না। সিএনজি স্টেশনের পাশের রাস্তায় অপেক্ষারত গাড়ির চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রাজধানীর সড়কগুলোতে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। এর বিপরীতে অন্যান্য সড়কে গণপরিবহনের সংখ্যা কমে গেছে। ২ বছর ৬ মাস আগে 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 ২ বছর ৬ মাস আগে
এদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংকটের ঢেউ লেগেছে বাসাবাড়ির চুলাতেও। সংকট এতটাই প্রবল যে রান্নাই করতে পারছেন না অনেকে। রুটি কলা দিয়েই দিন পার করতে হচ্ছে অনেক পরিবারকে। 4-5 দিন খুবই ভোগান্তির মধ্যে আছি। এমনিতেও গ্যাস খুব কম থাকে, কিন্তু তারপরে এই 4-5 দিন প্রকট সমস্যা দেখা দিয়েছে। খাওয়া দাওয়া করতে পারতেছি না, আমাদের তো বাসায় ফ্যামিলি আছে, আমরা গরিব মানুষ কিভাবে এত কিছু করব? সকালে তো বসে আছি চুলার পারে, রাঁধতে পারি না, খাইতে পারি না, পোলাপান নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আমাকে রাঁধতে পারতে। সরকারের কাছে আমাদের একটা আবেদন যে আমাদের গ্যাসটা যেন আমরা ঠিক মতো পাই। তবে ভাসমান এলএনজিতে যান্ত্রিক ত্রুটির কারণেই সাময়িক সংকট বলে জানিয়েছে জ্বালানি বিভাগ, যা দুদিনের মধ্যেই কেটে যাবে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারব। প্রাকৃতিক গ্যাসের ঘাটতি ও সরবরাহের দীর্ঘমেয়াদী সংকট কাটাতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কাজ চলছে বলেও জানায় জ্বালানি বিভাগ। আপনারা জানেন যে এক্সপ্লোরেশন নিয়ে অনেকদিন কাজ হয়নি, সেটা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে খুবই আমরা অ্যাগ্রেসিভলি চেষ্টা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভে পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটি তাদের সমর্থক, ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের আহ্বান জানিয়েছে। দিল্লিতে সিজেপির চলো সংসদ মার্চের সময় সংঘর্ষ এবং বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির মতে এই ঘটনাগুলো রাজধানীর বাইরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার সংকল্পকে আরও দৃঢ় করেছে। খেলার খবর, ক্রিকেট। 2027 সালে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। অন্যদিকে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলবে নারী ক্রিকেটাররা। বৃহস্পতিবার 2027 সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 2027 সালের 28 মে থেকে 1 জুন অনুষ্ঠিত হবে একমাত্র এই টেস্ট। পাশাপাশি একই সময়ে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। ওই সফরে 3 ম্যাচের টি20 সিরিজ এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। মন্ত্রিসভায় বগুড়া কর্তৃপক্ষ আইনের চূড়ান্ত অনুমোদন। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সহজীকরণ সহ সরকারের নানা উদ্যোগ। রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক কোনো বাধা নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের। গণভোট অকার্যকর হলেও নির্বাচনও অবৈধ হবে বললেন জামায়াত আমির। সরকারের বিরুদ্ধে দেশকে সংঘাতে ঠেলার অভিযোগ গোলাম পরোয়ারের। এবং 24 জুলাইয়ের দিনে দেশ জুড়ে চিরুনি অভিযানে গ্রেপ্তার হাজারো বিক্ষোভকারী। রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার প্রবেশদ্বার সাভার শুল্কিয়া। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।